হ্যালো স্টুডেন্টস, তোমাদের ওয়েবসাইট ডিজাইনের আজকে 7 নম্বর ক্লাস। তোমাদের ফার্স্ট পার্টে দেখাই দিলাম 7 নম্বর ক্লাসের 7.1, অর্থাৎ ফার্স্ট পার্টে দেখিয়ে দিলাম যে আমরা মার্কেট প্লেসে ছাড়াও কাজ করতে পারি, ডিরেক্টলি কোম্পানিতে লিঙ্কডইন প্রোফাইল খুলে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারি এবং আমরা পার্ট টাইম বা ফুল টাইম কাজ করতে পারি। এখন চলো আমরা দেখি আমাদের এই স্ট্রিম যে শিখতেছিলাম আর নতুন নতুন ট্যাগগুলো শিখে নিই। আমি স্ক্রিন শেয়ার করছি। আমরা এটা দেখলাম, আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। সাত নম্বর ক্লাস। আচ্ছা, আজকে আমরা দেখবো HTML ফরম্যাটিং, HTML কোটেশন এবং HTML কমেন্টস। এই বিষয়গুলো আমরা দেখবো। প্রথমে দেখবো HTML ফরম্যাটিং। HTML ফরম্যাটিং কি? তো চলো আমাদের প্র্যাকটিস ফোল্ডারে যাই। আমরা আমাদের প্র্যাকটিস ফোল্ডারে প্রবেশ করলাম। আমরা এই কাজগুলো করেছি এর আগে। এখান থেকে ছবিগুলো দরকার নেই, ছবি ডিলিট করে দিই। এখানে আমাদের ছবিগুলোর প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। আমাদের প্র্যাকটিস ফোল্ডারে index.html ওপেন করলাম। আচ্ছা, আজকে আমরা শিখবো HTML ফরম্যাটিং। লার্নিং। আগের যে লেখাগুলো ছিল এগুলো ভ্যানিশ করে দিই, সবগুলো ভ্যানিশ করে দিই। আচ্ছা, ধরো এখানে আমি h1 ট্যাগ নিলাম। আমি এখানে গিয়ে লিখে দিলাম we want to learn HTML ফরম্যাটিং। ঠিক আছে? আচ্ছা, আর এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। লিখলাম যে HTML ফরম্যাটিং is very excellent আচ্ছা, লিখে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখানে গিয়ে আমি এটা রান করলাম। তো দেখতে পাচ্ছ এটা বড় করে দিই আমি। we want to learn HTML formatting is very excellent। ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি এটা। এখন আমরা এর উপর কি করব? HTML ফরম্যাটিংটা অ্যাপ্লাই করব। ঠিক আছে? এটার উপর আমরা HTML ফরম্যাটিং অ্যাপ্লাই করব। চলো দেখি আমরা তাহলে HTML ফরম্যাটিংটা কি। দেখো, HTML contains several elements for defining text with special meaning। আমরা ধর একটা টেক্সটকে বোল্ড করব। টেক্সট বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট করতে পারি। একে ফরম্যাটিং বলা হয়ে থাকে। যেমন তোমাদের বলি, এখানে মনে করো যে তোমরা MS ওয়ার্ডে দেখতেছো, এখানে টেক্সটে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করতে পারি বা কালার করতে পারি বা দেখাচ্ছে লেখাটা মাঝখানে নিতে পারি। এরকম বিভিন্ন যে কাজগুলো করা হয়ে থাকে, এই কাজগুলোকে সাধারণত ফরম্যাটিং বলা হয়। অর্থাৎ ফরম্যাট চেঞ্জ, যেটা স্ট্রাকচার বা ডিজাইন চেঞ্জ করাকে বলা সাধারণত ফরম্যাটিং বলা হয়। যখন কোনো লেখা, ছবি বা এরকম কোনো এলিমেন্টের কি করব, আমরা চেঞ্জ করে দেবো। কি চেঞ্জ করব? ডিজাইনটা চেঞ্জ করে দেবো। এই ডিজাইন চেঞ্জ করকে ফরম্যাটিং বলা হয়ে থাকে।
চলো যেমন আমরা প্রথমে দেখি বোল্ড টেক্সট লেখা আছে। ধরো আমি চলো আমরা এটা কি আমাকে ব্যাক থেকে দেওয়ার মতন ক্ষমতা নাই। চলো আমরা এটা কি সবার মাইকটা মিউট করে দিলে ভালো হয়। মিউট করে কথা বলবা, হ্যাঁ তোমরা সবাই মিউট করে রাখবা। মিউট করলে তোমাদের ওখানকার কথাটা আমাদের ভিডিওতে আসবে না। হ্যাঁ, আমার কথা শুনতে পাবো কিন্তু তোমার কথা এখানে ভিডিওতে আসবে না, ঠিক আছে? আবার যখন কথা বলার দরকার হবে তখন আবার দেখছে আনমিউট করে তখন কথা বলবি। আর যখন তোমার দেখাচ্ছে কথা বলার দরকার নেই তখন এভাবে মিউট মানে মিউট করে রাখবা। মিউট করে রাখলে তখন কি হবে, তোমার কথা তোমাদের কথাগুলোই আসবে না এখানে আর, এলে বিষয়। তাহলে দেখো যে দেখছিলাম যেটা বোল্ড টেক্সট, যদি একটা টেক্সটে বোল্ড করতে চাই তাহলে আমরা কি করব? এখানে দেখো, ধরো আমরা এখানে গিয়ে এই টেক্সটে বোল্ড করব, এই যে নিচের প্যারাগ্রাফ টেক্সট আছে না, এটাকে বোল্ড করব। জাস্ট কি করতে হবে, এই পি ট্যাগের দুই পাশে আমি বি ট্যাগ দিয়ে দিলাম। বি ট্যাগ হচ্ছে বোল্ড ট্যাগ। বা তুমি পি ব্যবহার না করে ডিরেক্টলি বিও ব্যবহার করতে পারো, ঠিক আছে? এখন আমি রিলোড করলে কি হবে, এটা বোল্ড মানে মোটা হরফে হয়ে যাবে। রিলোড করলাম, এই দেখো মোটা হরফ হয়ে গেছে না? এটা আগে কিন্তু একটু ছিল না, মোটা হয়ে গেল। তো সে বোল্ডের একই কাজ করতে পারি স্ট্রং ট্যাগের মাধ্যমে। ধরো আমি এখানে গিয়ে এটা থাক, ধরো আমি এখানে বিটা কেটে দিলাম, ডাবল করলাম, আমি আবার সেভ করলাম, এবার রিলোড করলাম। এখানে এইচটিএমএল ফরম্যাটিং, এটাকে এরকম বোল্ড করবো আগের মতোই। তা আমরা এখানে বি ব্যবহারটা যখন বোল্ড করলাম, আমি এখানে স্ট্রং ব্যবহার করতে পারি, STRONG স্ট্রং। এই বি ট্যাগ মানে বোল্ড ট্যাগ এবং স্ট্রং ট্যাগ একই কাজ করে। তুমি সুতরাং বি ট্যাগ ব্যবহার করতে পারো, আবার স্ট্রং ট্যাগ ব্যবহার করতে পারো। তাহলে স্ট্রং ট্যাগ শুরু করলাম, স্ট্রং ট্যাগ ক্লাসে শেষ করলাম, স্ট্রং ট্যাগ শেষ করলাম। তাহলে কি হবে, অটোমেটিক্যালি একই কাজ করবে। দেখো মানে এই টেক্সটটা অটোমেটিক কেমন হবে, এরকম মোটা হরফ হয়ে যাবে। এই দেখো দুটো একই রকম হয়ে গেল। এরপর চলে ইতালিক। ইতালিক করার জন্য আই ট্যাগ ব্যবহার করি। আই ট্যাগ ইতালিক ট্যাগ বলা হয়ে থাকে। ধরো আমি এটাই কপি করলাম, এখানে গিয়ে এটাই কপি করলাম, কপি করে এখানে আমি স্ট্রং তুলে দিলাম। স্ট্রং তুলে দিয়ে স্বাভাবিক লেখাটা কেমন আছে আমি জাস্ট কপি করলাম, এখানে লেখাটা এখানে কেমন আছে, স্বাভাবিক লেখা। আর ইতালিক মানে ডান দিকে বাঁকা করি, যাকে ইতালিক বলা হয়ে থাকে। এখানে গিয়ে আমরা এটাকে স্বাভাবিক অবস্থায় আছি, ইতালিক ট্যাগ দিয়ে দিই এখানে, মানে আই ট্যাগ। আই ট্যাগ দিলাম এরপর শুরু, এখানে আই ট্যাগ শেষ। যদি এই কাজগুলো আমরা সিএসএস দ্বারা করতে পারি, যে তোমাদের পরবর্তী শেখাবো, আমার সিএসএস এর মাধ্যমে সাধারণত এই কাজগুলো বেশি করা হয়ে থাকে। তবে কখনো কখনো এই ফরম্যাটিং ট্যাগের মাধ্যমে করা হয়ে থাকে। আই দিয়ে দিলাম এখানে, সেভ করলাম, রিলোড করলে কি হবে দেখো, এই চলে আসছে ডান দিকে পাকা করে, দেখো ডান দিকে পাকা হয়ে গেছে টেক্সটটা। ফরম্যাটিং অর্থাৎ ইতালিক ফর্ম হয়ে গেল। এরপর আমি এটা ডাবল করলাম, ডাবল করে দেখাচ্ছে এখানে গিয়ে আমি ইতালিক ট্যাগ ব্যবহার না করে আরেকটা আছে এমফাসিস ট্যাগ। এই যে সাধারণ টেক্সটটা দেখছো এটা এখানে এখানে শেষ করা হয় না, এই জন্য নিচেরটা ইতালিক হয়ে গেছে। এই যে স্বাভাবিক টেক্সট, আমি এই টেক্সটটাকে একইভাবে ইতালিকের মতো কাজ করতে পারি। সেটা হচ্ছে এমফাসিস ট্যাগ। দেখতে পাচ্ছ এখানে যে ইএম লেখা আছে, এমফাসাইজ ট্যাগ মানে গুরুত্ব দিয়ে বোঝানোর ক্ষেত্রে এই ইএম ব্যবহার করা হয়ে থাকে। তুমি আই ট্যাগ ব্যবহার না করে এখানে ইএম ট্যাগও ব্যবহার করতে পারো, একই কাজ করবে। ইএম লিখে দিলাম, তারপর এখানে গিয়ে ইএম লিখে দিলাম, ইএম লিখে দিলাম।
আছে? আচ্ছা, লিখে দেওয়ার পর আমি যখন রিলোড করি দেখো এখানে গিয়ে এই দেখো একই রকম হয়ে গেছে ফরম্যাটিংটা, দেখতে পাচ্ছ এখানে যে এইটাও ডান দিকে বাঁকা, এটা ডান দিকে বাঁকা হয়ে লেখাটা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখি ইউ ট্যাগ মানে আন্ডারলাইন ট্যাগ। আমি এটাই কপি করলাম, এখানে গিয়ে এটা কপি করলাম, এটা ইউ লিখে দিলাম, এটা ইউ, এখানে ইউ লিখে দিলাম, মানে আন্ডারলাইন ট্যাগ শুরু, ইউ ট্যাগ শুরু, ইউ ট্যাগ শেষ। এবার আমি এটা সেভ করলাম, রিলোড করলাম, এই দেখো এই টেক্সটের নিচে আন্ডারলাইন হয়ে গেছে। ঠিক আছে, খুব সহজে আমি এই কাজগুলো করতে পারি এখান থেকে। আচ্ছা, আন্ডারলাইন গেল, পরবর্তী আমরা টেক্সট দেখবো। এবার দেখবো হচ্ছে যে মার্ক ট্যাগ। মার্ক ট্যাগ আমাদের প্রচুর কিন্তু ব্যবহৃত হয়। কোন ক্ষেত্রে? ধরো কোনো স্পেসিফিক টেক্সটকে আমাকে দেখাতে হবে, কিভাবে দেখাতে হবে, যে ইন্ডিকেট করে দেখাবে, ইন্ডিকেট করে দেখানোর ক্ষেত্রে মার্ক ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা তাহলে মার্ক ট্যাগ ব্যবহার করে দেখি। আচ্ছা, আমি এখানে গেলাম আমাদের ট্যাগে, এখানে দেখো আমি এটাই কপি করলাম, এখানে পি ট্যাগ আছে, থাক সমস্যা নেই। আচ্ছা, সবগুলো পি ট্যাগ একটা h1 ট্যাগ নিই নাকি, এটা এখান থেকে কপি করলাম, মনে করো এখানে দিয়ে দিলাম h1 ট্যাগ। আর মার্ক ট্যাগ পাবো, সেটা হচ্ছে কোথায়, আমরা এই যে লার্ন এইচটিএমএল লেখাটাকে মার্ক করব, তাহলে এখানে মার্ক ট্যাগ শুরু করলাম, MARK মার্ক। ঠিক আছে, এরপর এখানে গিয়ে মার্ক দিয়ে দিলাম, তাহলে এখানে মার্ক ট্যাগ শুরু করলাম, এখানে মার্ক ট্যাগ শেষ করলাম, সেভ করলাম লার্ন এইচটিএমএল, এবং এইটা মার্ক হয়েছে অটোমেটিক্যালি। দেখো আমি দেখাচ্ছি যে এই সবগুলো টেক্সট মার্ক করবো না, স্পেসিফিক একটা টেক্সট আমি মার্ক করবো, তাহলে মার্ক ট্যাগ শুরু করলাম আর লেখাটা মাঝখানে রাখলাম, মার্ক ট্যাগ শেষ করলাম। এবার সেভ করে এখানে রিলোড করবো, এখানে গিয়ে এই দেখো তাহলে মার্ক হয়ে গেছে। উই ওয়ান্ট টু লার্ন এইচটিএমএল, তাহলে এই লার্ন এইচটিএমএল দেখো মার্ক হয়ে গেছে, এখানে মার্কের মধ্যে লিখেছি এটা। বা যখন এইচটিএমএল করতে চাই এখানে, তাহলে এই মার্কটা এখানে কেটে এই পাশে নিয়ে আসলাম, এইচটিএমএল এর পাশে নিয়ে আসলাম, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, সেভ করলাম, রিলোড করলাম। এখন তো শুধু এইচটিএমএল মার্ক হয়ে আছে, যে উই ওয়ান্ট টু লার্ন এইচটিএমএল ফরম্যাটিং, তাহলে এইচটিএমএলটা মার্ক হয়ে থাকবে এখানে। মার্ক ট্যাগ গেল স্মল ট্যাগ, স্মলার টেক্সট ট্যাগ। ঠিক আছে, তো স্মল ট্যাগের মাধ্যমে একটা ট্যাগ করে বড় করা আছে, আমি সেটা ছোট করতে পারি। কিভাবে? মনে করো ধরো এখানে এইটাই কপি করি, কপি করে এটা দিয়ে রেখেছি, এটা ইউ কেটে দিলাম, এটা কেটে দিলাম। চলো আমরা এখানে রিলোড করতে দেখি, আর এরকম টেক্সট দেখতে পাচ্ছি এরকম। ঠিক আছে, এখন যদি আমি এখানে গিয়ে ধরো এই যে ফরম্যাটিং লেখাটাকে ছোট করে দেবো, আমি লেখে স্মল লিখলাম, SMALL স্মল, স্মল ট্যাগ শুরু করলাম, এখানে স্ল্যাশ দিয়ে স্মল, SMALL স্মল ট্যাগ শেষ করলাম। এই লেখাটাকে ছোট করে দেখাবো। ঠিক আছে, যদি কি হয় কিনা, রিলোড করলাম, কিছু দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না। কারণটা হচ্ছে এখানে ছোট না হওয়ার কারণটা হচ্ছে আমি এটা ম্যাগনিফাই করি 200%। ঠিক আছে, আমি যদি এখানে 100% আছে, এখন দেখো এই লেখাটা ছোট হয়ে গেছে, এটা আর 100% আছে, এটা 100%, মানে পেজটা আমি মাউস চাকা ঘুরিয়ে বড় করেছিলাম, এখন দেখো
এই লেখা আর এই যে লেখাগুলো আছে সেটা কি হয়েছে, মাঝখানে লেখাটা ছোট হয়ে আছে, তুলনামূলকভাবে ছোট। এটাই স্মল ট্যাগের ব্যবহার, ঠিক আছে। দেখো মানে এই লেখাগুলো একটু বড় সাইজ, দেখো একটু বড় সাইজ, আর এই লেখাটা কি হয়েছে একটু ছোট সাইজ হয়ে আছে। একইভাবে তোমার যদি বিগ বিগ নামের একটা ট্যাগ আছে, যদি এখানে দেওয়া হয় নাই, দিতে পারি এখানে চাইলে, বিআইজি বিগ নামের ট্যাগ আছে। এটার কাজ হচ্ছে হ্যাঁ বিগার টেক্সট, বিগ বিগার টেক্সট। ধর এটাকে আমি কপি করলাম, দিয়ে এখানে স্মলের জায়গায় আমি বিগ দিয়ে দিলাম, বিআইজি বিগ, বিআইজি বিগ, মানে একটু বড় হবে আর কি, ঠিক আছে। তোর একটু বড় দেখাবে যখন রিলোড করলাম, এই দেখো, দেখো এটা কিন্তু এই সাধারণ লেখা চাইতে এগুলোর সাথে একটু বড় দেখাচ্ছে, এই যে ফরম্যাটিং লেখাটাই একটু বড় দেখাচ্ছে, মানে বিগ টেক দেওয়ার কারণে এই লেখাটা বড় দেখাচ্ছে, যে বিগ টেক দেওয়ার কারণে ফরম্যাটিং লেখা বড় দেখাচ্ছে। তারপর আমরা চলো দেখি, স্মল গেল বিগ গেল, এবার ডেল টেক, ডেল মানে ডিলেট টেক, ঠিক আছে। ধর আমি এখানে গিয়ে এটাই কপি করি, করে ফাঁক করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। একবার ফাঁক ফাঁক করে দিই, একটা স্পেস দিই সবগুলো মাঝখানে, মানে এখানে বুঝতে তোমাদের সুবিধা হবে। এখানে গিয়ে দেখো এটা কপি করলাম, এখানে গিয়ে লিখে দেব ডিলেট, ডেল টেক, ডিএল ডেল, এখানে গিয়ে ডেল দিয়ে দিলাম, ডেল ট্যাগ শুরু ডেল ট্যাগ শেষ। এখন দেখো কি দেখায় এখানে, ফরম্যাটিং সেভ করলাম, রিলোড করলাম, এবার এটা কেটে গেছে, দেখো এটা ডিলেট ট্যাগ মানে কি ডিলেট হয়ে গেছে, এইচটিএমএল ফরম্যাটিং ট্যাগ, এখানে ডিলেট যে ট্যাগটা আছে সেটা হচ্ছে যে মাঝখান থেকে কেটে গেছে, মানে ডিলেট হয়ে গেছে। এটা বোঝাবে, এটা বোঝানোর জন্য এটা অবশ্যই ব্যবহার করতে হয়। ইনসার্ট ট্যাগ, তো সবগুলো ব্যবহার তোমার দেখিয়েছি কিন্তু এখানে, তোমাদের এখানে দেখাচ্ছি সবগুলো ব্যবহার দেখানো আছে এখানে, যে এমফাসিস ট্যাগ, স্মল ট্যাগ, হ্যাঁ মার্ক ট্যাগ, ডিলেট ট্যাগ, ইনসার্ট ট্যাগ। আমরা এটা মনে এই লেখাটা কপি করলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে গিয়ে আমি এই লেখাটা দিয়ে দিলাম, এখানে পি এর মধ্যে মাই ফেভারিট কালার ইজ, এখানে ডিলিট করলাম কি ব্লু, আর ইনসার্ট করলাম কি রেড কালার, ঠিক আছে। সেভ করলাম, দেখো আগে তো ডিলিটের ব্যবহার দেখালাম, যে আর এখানে বোঝাবে যে আমার প্রিয় কালার হচ্ছে কি, আমার প্রিয় কালার হচ্ছে রেড, এটা শো করবে। এত ঠিক আছে, ইনসার্ট টেক্সট শিখিয়ে দিচ্ছি, এই যে ইনসার্ট টেক্সট শিখিয়ে দিচ্ছি, এটা ইনসার্ট। তাহলে এখানে গিয়ে দেখো আইএনএস আছে, ইনসার্ট আইএনএস ইনসার্ট, এখানে মাই ফেভারিট কালার ইজ ব্লু, ইনসার্ট রেড। তাহলে আমার কি হয় দেখো, এখানে কি শো করবে, এই দেখো দেখো মাই ফেভারিট কালার ইজ ব্লু, এর কেটে গেছে, আর এখানে ইনসার্টে কি আছে নিচে একটা আন্ডারলাইন চলে এসেছে। তাহলে মানে বুঝতে পারবে যে আমার প্রিয় কালার হচ্ছে যে ব্লু না বা রেড কালার, মানে এটা আগে ছিল এখন বর্তমানে রেড কালার, ঠিক আছে। তাহলে ইনসার্ট ট্যাগের মাধ্যমে এই কাজটা করতে পারি, নিচে একটা আন্ডারলাইন হয়ে যাবে, পাশাপাশি বোঝাবে এটা যে এটা আমার ইনসার্ট হয়েছে। ইনসার্ট মানে কি আইএনএস, ইনসার্ট মানে প্রবেশ করানো, এই ইনসার্ট দেখতে হচ্ছে ইনসার্টেড টেক্সট, মানে কোনো কিছু প্রবেশ করানো, আগে যেটা ছিল ওটা বাদ দিয়ে আরেকটা প্রবেশ করলাম, ইনসার্ট টেক্সট। এটা তুমি দেখিয়ে দিব হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট টেক্সট, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট টেক্সট দেখিয়ে দিই। তুমি সাব দেখি চলো। সাবস্ক্রিপ্ট মানে মনে করো আমি এখানে গিয়ে লিখলাম, আমি মনে করে লিখলাম এখানে পি লিখলাম, তো পি এর উপর স্কোয়ার দিব আমি, তাহলে কি করতে হবে, এখানে গিয়ে পি লেখার পরে এখানে গিয়ে সাব লিখে দিলাম, সাব লিখে স্কোয়ার দিতে হবে, তাহলে এখানে 2 লিখলাম মাঝখানে,
আর এখানে গিয়ে সাব শেষ করে দিলাম। ভালো করে বুঝবো, আমি পি এর উপর স্কয়ার দিব, সরি P2 লিখবো, পি এর উপর স্কয়ার না, এটা সাব যেহেতু তাই P2 হবে, পি এর নিচে লেখা হবে। আর পরে যে দেখলে সুপার, সুপার হলে পি এর উপরে হবে, এসইউপি সুপার, ঠিক আছে। তাহলে এখানে P2 আসবে অটোমেটিক্যালি। চলো আমরা দিয়ে এটা দেখি, চলো এখানে রিলোড করলাম, তাহলে দেখো চলে এসেছে P2 চলে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। একটু বড় করে দিই, তাহলে আর ভালো দেখতে পাই যে P2 চলে এসেছে। যদি পি স্কয়ার করতে চাই তাহলে কি হবে, খালি এখানে সুপার লিখে দেবো, জাস্ট সাবের জায়গায় সুপ লিখে দেবো, এসইউপি সুপ, সুপ মানে সুপার, ঠিক আছে। তাহলে পি স্কয়ার হয়ে যাবে, এবার সেভ করলাম, এবার রিলোড করলাম, এই দেখো। তাহলে এটা P2, এটা পি স্কয়ার। তাহলে বুঝতে পারলে কি কিছু নিচে লিখতে চাই, কোনো কিছু কোনো অক্ষর পণ্যের নিচে, তাহলে আমাকে সাব ব্যবহার করতে হবে। সাবটেক্সট, সাবট্যাগ হচ্ছে শুরু, সাবট্যাগ শেষ, মাঝখানে তুমি 2 লিখে দিলাম। আর যদি কোনো কিছু উপরে লিখতে চাই তাহলে সুপার ট্যাগ লিখতে হবে, সুপার ট্যাগ শুরু, সুপার ট্যাগ শেষ, মাঝখানে সে লিখে দিতে হবে এটা। আর এখানে যে লিখবে তার পাশে লিখে দিলাম, হয়ে গেল এটা, ঠিক আছে। এভাবে তুমি বড় কিছু লিখতে পারবা, সূত্র লিখবা, তুমি ওয়েবসাইটে সূত্র দেখাবা, হ্যাঁ, অনেক কিছু কিন্তু শো করতে পারবা। তারপর আমাদের কি আছে দেখো, সেন্টার একটা ট্যাগ আছে। সেন্টার ট্যাগের কাজ কি তোকে বলি, সেন্টার ট্যাগের কাজ হচ্ছিল যে আমি কোনো টেক্সটের সেন্টারে নিয়ে যাবো, মাঝখানে নিয়ে যাবো। ধর আমাদের এখানে যে অনেকগুলো টেক্সট আছে দেখতে পাচ্ছ, এই টেক্সটগুলোকে মাঝখানে নিয়ে যাবো, তাহলে কি করতে হবে, হ্যাঁ, এখানে আমি একটু কমিয়ে দিই, এরকম আছে মনে করো, এই টেক্সটগুলো মাঝখানে নিয়ে যাবো। তাহলে আমি এখানে গিয়ে মনে করো সেন্টার লিখে দিলাম, সবগুলো মাঝখানে, তাহলে এখানে সেন্টার ট্যাগ শুরু করলাম, CN সেন্টার লিখে দিলাম, এই সেন্টার ট্যাগ শুরু, লাস্টে গিয়ে এখানে সেন্টার ট্যাগ দিলাম, CN সেন্টার ট্যাগ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে সেন্টার ট্যাগ শুরু, এখানে সেন্টার ট্যাগ শেষ, এখানে শুরু করলাম, এখানে শেষ করে দিলাম। তার জন্য সবগুলো এখানে মাঝখানে চলে যায়, মাঝখানে লেখা আছে, আর পেজের মাঝখানে নেব, এই যে পেজ দেখতে পাচ্ছ সাদা পেজ, এই পেজের মাঝখানে নেব। তাহলে এখানে রিলোড করলাম, এই দেখো সবগুলো মাঝখানে চলে এসেছে একদম পেজের, তাই না। তাহলে এই খুব সহজে করতে পারি আমরা, সিএসএস দ্বারা করতে পারি। যেমন এর আগে দেখলো না যে এর লেখাটাও মাঝখানে নিয়ে এসেছে, শাহরিয়ার কাজ করেছে টেক্সট লাইন সেন্টার লিখে সিএসএস এর মাধ্যমে। তো ওটাতে আমাদের গত ক্লাসে আমি দেখিয়েছিলাম। তো আমরা দেখাচ্ছে সিএসএস ছাড়াও এই সেন্টার ট্যাগের মাধ্যমে কাজটা করতে পারি। সেন্টার ট্যাগের মাধ্যমেও কোনো ট্যাগের পাশে আমি লিখে দিই, এখানে সেন্টার লিখে দিই, সেন্টার শুরু করলাম আর এখানে গিয়ে সেন্টার শেষ করলাম। তাহলে কি হবে, অটোমেটিক্যালি যে লেখার পাশে করবা তুমি, ধরো এটা কি করলাম, এটা মাঝখানে চলে যাবে, যেটা করো সেটা মাঝখানে চলে যাবে, সবগুলো কি করলাম সেন্টারে দিয়ে দিলাম। তাহলে তোমরা এখানে শিখে গেলাম অনেকগুলো ফরম্যাটিং ট্যাগ। কয়টা শিখলে ফরম্যাটিং ট্যাগ? এখানে একটা হচ্ছে যে বোল্ড ট্যাগ বা স্ট্রং ট্যাগ, দুইটা ট্যাগ, দুইটা একই কাজ করে, বলতে এই দুইটা ট্যাগ একই কাজ করে, এটাও টেক্সটকে বোল্ড করে, এটা বোল্ড করে। আর ইতালিক শিখলা, এমফাসিস ট্যাগ শিখলা, দুইটা কি করে ডান থেকে বাঁকা করে লেখাকে ইতালিক করে দেয়। তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে একটা, দুইটা, তিনটা, চারটা। 5 নম্বর কি শিখলা, আন্ডারলাইন ট্যাগ, কোন টেক্সটকে আন্ডারলাইন করে দেয়, যেটা আমরা দেখলাম যেখানে এটা দুইটা বোল্ড হয়েছে, এদের ইতালিক হয়েছে, আর এটা আন্ডারলাইন করে দিয়েছে। 5 নম্বর ট্যাগ শেষ। 6 নম্বর আমরা কি দেখলাম, 6 নম্বর দেখলাম হচ্ছে মার্ক ট্যাগ, অর্থাৎ কোন টেক্সটকে আমি হাইলাইট করে, এই যে এখানে এইচটিএমএল কে হাইলাইট করে দিয়েছি। আমরা এখানে জাস্ট কি করেছি, মার্কের মধ্যে রেখেছি, মার্ক ট্যাগের মধ্যে এইচটিএমএল কে রেখেছি, তাহলে এটা হাইলাইট হয়ে গেছে, এই যে হাইলাইট হয়ে গেছে। তারপরে স্মল ট্যাগ, এর মাধ্যমে কোন টেক্সট ছোট হবে, সাইজে একটু ছোট হবে। 7 নম্বর হচ্ছে স্মল ট্যাগ, এই যে একটু ছোট হয়েছে মনে হচ্ছে ফরম্যাটিং লেখাটা। আবার এখানে বিগ ট্যাগ, 8 নম্বর হচ্ছে বিগ ট্যাগ, এটার মধ্যে লেখা একটু বড় হবে, এই যে একটু থেকে ফরম্যাটটা বড় হয়ে গেছে, ঠিক আছে। তারপর 9 নম্বর হচ্ছে ডিলেট ট্যাগ, ডিলেট মানে মাঝখান লেখার মাঝখান দিয়ে কেটে যাবে, দেখতে পাচ্ছ কেটে গেছে মাঝখান দিয়ে, লেখাটা কাটবো, তার
দুই পাশে কি রাখবো, ডিলিট ট্যাগ রাখবো, মাঝখানে ফরম্যাট ট্যাগ রাখবো। এরপর দিলাম ডিলিট এবং ইনসার্ট ট্যাগ একসাথে, যে কোনো ডিলিট করে আমি নতুন প্রবেশ করেছি, ইনসার্ট মানে কি আইএনএস ট্যাগ, ইনসার্ট ট্যাগ। তাহলে এখানে হলো এটা ডিলিট হয়ে গেছে, নতুন এটা চলে আসছে, আন্ডারলাইন সহ দেখিয়ে দিবে। তারপর সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট ট্যাগ, ধর আমি পি এর উপর স্কয়ার দিলাম এখানে, তাহলে পি এর পরে সাব লিখে শুরু, তারপরে যে লেখাটা উপরে সে লেখা দিবা, তারপরে শেষ করে দিবা। এই মাঝখানে যেটা দিবা সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে এটা, ঠিক আছে। তুমি এখানে যদি টোটাল ডি চাপলাম, যে তুমি 3 দাও এখানে, তাহলে 3 হবে। তুমি এখানে যে তুমি মনে করো 5 লিখে দিলা, এখানে 5 লিখে দিলাম, তাহলে 5 হয়ে যাবে। উপরে যেটা ছিল, তাহলে সাবস্ক্রিপ্ট মানে নিচে আর সুপারস্ক্রিপ্ট উপরে। এখানে রিলোড করলাম, তাহলে দেখতে পাচ্ছ এখানে P2 P3 P স্কয়ার P5 চলে এসেছে, তাই না? আমরা এইভাবে উপরে নিচে লিখতে পারি সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের মাধ্যমে। এটা গেল 9 নম্বর নাকি, আর 10 নম্বর এইটা না 11 নম্বর। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 নম্বর, অর্থাৎ সেটা ট্যাগ 13 নম্বর। তাহলে এখানে যে কোনো মাঝখানে নিতে চাই, পেজের মাঝখানে নিতে হলে কি করতে হবে, আমার সেন্টার ট্যাগ শুরু করতে হবে আর শেষ করতে হবে, এবং সে লেখাটাকে মাঝখানে রাখতে হবে। তাহলে অটোমেটিক কি হবে, সবগুলো সেই লেখাগুলো মাঝখানে চলে যাবে। তাহলে তোমরা 13টা ট্যাগ শিখলাম। তোমরা বাসায় সবাই এই 13টা ট্যাগ প্র্যাকটিস করবে, জন্য পরবর্তী তোমাদের প্রজেক্টে ডিরেক্টলি ব্যবহার করতে পারো। তো শাহরিয়ার গত যে ক্লাসগুলো হয়েছে, মানে ওই ক্লাসগুলো 5 নম্বর ক্লাস পর্যন্ত সুন্দরভাবে করে দেখিয়েছে। তোমরা যে কাজটা করবে, আজকে হচ্ছে 7 নম্বর ক্লাস চলছে, যে ক্লাসগুলো হয়ে গেছে ওই ক্লাসের ট্যাগ সহ যতগুলো ট্যাগ অ্যাট্রিবিউট করেছি ওগুলো সহ শাহরিয়ারের মতো ঠিক এভাবে করে আমাকে দেখাবা, পাশাপাশি আজকেরটা সহ। আজকে যেটা শিখালাম ট্যাগগুলো 13টা ট্যাগ, জাস্ট একবার দেখে দেখে লিখবা, খুব কঠিন জিনিস না তো, একবার দেখে দেখে লিখলেই হয়ে গেল এলে বিষয়। মুখস্থ করতে হবে না, মুখস্থ করতে যাবা না, শুধু দেখে দেখে লিখবা। চেঞ্জ করবা কি, ভিতরে টেক্সট চেঞ্জ করে দিবা, লেখা তোমার লেখাগুলো ইচ্ছে মতো দিবা। আমার লেখাটার দরকার নেই, আমি যে লেখা দিয়েছি ঠিক আছে, তুমি নিজের মতো তুমি দেখাচ্ছে তোর নাম লিখে দিলাম, যে মাই নেম ইজ সেলিম রেজা, হ্যাঁ, বা মাই নেম ইজ হৃদয় আরিয়ার আহমেদ বা সাবিনী ইয়াসমিন, একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এরকম কোনো টেক্সট দিলা, নতুন কোনো টেক্সট দিলা, তা তুমি ভালো লাগবে যে আমি নতুন ব্যবহার করছি এখানে। তারপরে ছবি, তুমি পিকচার হচ্ছে যে অন্যগুলো ব্যবহার করবা, কোনো ফুলের পাখির ছবি, কোনো ফুলের ছবি পাখির ছবি, তোমার কাছে যে ছবিটা আছে এরকম ছবি এবার দিয়ে দিলাম। আর আজকে যে তোমাদের ফরম্যাটিং দেখলাম, টেক্সট ফরম্যাটিং সহ কত যে কাজগুলো হয়েছে সবগুলো মিলিয়ে এরকম একটা প্রজেক্ট তৈরি করবা, ঠিক আছে। তোমার দেখালাম শাহরিয়ার যে কাজটা করেছে, তোমরা দেখলা এরকম করে, খুব সহজ না, কঠিন না কিন্তু, তোমরা পারবা খুব সহজেই। যে তোমাদের এই যে দেখালাম এটা, এই যে স্টুডেন্ট প্রজেক্ট, এভাবে প্রত্যেকটা ক্লাস আমি দেখবো শর্ট প্রজেক্ট, হ্যাঁ। এই যে আমার ইমেইলে পাঠিয়ে দিয়েছিলাম, এটা জিপ করতে পাঠিয়ে দেবে এভাবে। এবার জিপ ফাইল করতে, জিপ করা শিখিয়েছি, জিপ কীভাবে করতে হয়। ধরো একটা ফোল্ডার উপর গেলাম, এটা মনে করো তোমার একটা ফোল্ডার, এর মধ্যে তোমার কি আছে, সব কোড আছে, ছবি আছে, ঠিক আছে, এতে এইচটিএমএল কোড আছে এখানে ভিতরে, হ্যাঁ, সব কিছু আছে। এটার উপর গিয়ে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এই যে সেন্ডে গিয়ে সেন্ড টু ক্রম পেজ এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তাহলে জিপ হয়ে গেল, ডট জিপ আসলেই হবে। তো এরকম আইকন নাও আসতে পারে, এরকম সাদা আইকন থাকতে পারে, ঠিক আছে, একটা চেন থাকতে পারে এখানে, কারণ এটা অন্য একটা সফটওয়্যার ইনস্টল কারণে এরকম আসছে। এই জিপ ফাইলটা কি করবা, আমার ইমেইলে ব্রাউজ করে দিয়ে দিবা, আমার ইমেইলে সেন্ড করে দিবা, ঠিক আছে। আর আমি তোমাদের এই যে সোর্স ফাইল যেটা, এই সোর্স ফাইল কিন্তু পাঠিয়ে দিচ্ছি তোমাদের জিপ করে, তোমরা ইমেল থেকে ডাউনলোড করবে। তোমার প্রত্যেকের ইমেইলে কিন্তু প্রত্যেক দিনের ক্লাস পাঠিয়ে দিই। এই প্রতিদিনের ক্লাস দেখার জন্য কি করবা, এই জিপ ফাইল ডাউনলোড করবে, করে এখানে রাইট ক্লিক করবে বাসায় দেখার জন্য, রাইট ক্লিক করে এই যে এক্সট্রাক্ট হিয়ার এখানে মাউস দিয়ে ক্লিক করবা, তাহলে দেখতে পাবা, ঠিক আছে। ধরো এটা আমি আনজিপ করলাম আমি শাহরিয়ার ফাইলটা, এখানে এভাবে দেখে ঠিক শাহরিয়ার যেভাবে কাজ করেছে, তোমার সবাই আমাকে কাজ করে দেখাবে এইভাবে। এই কোড লিখে যতগুলো ট্যাগ ব্যবহার করেছি সবগুলো ট্যাগ ব্যবহার করে, এই যে হ্যাঁ অ্যাট্রিবিউট ব্যবহার করে সবগুলো করেছে আর কি। তো সবাই ভাবে করলে বুঝতে তোমার অ্যাক্টিভ এবং ভালো। আর কোনো অসুবিধা হলে যদি কোনো কাজ আটকে যায় আমি তোদের সমাধান করে দেবো, ওকে। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই, সবাই
ভালো থেকো আর সুস্থ থেকো। আর তোমাদের হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্ক অবশ্যই করবা। আর তোমাদের জন্য ফোন করে না রাখতে হয়, হ্যাঁ? তোমাদের কাজের আগ্রহ ভাইয়া বোঝা যাবে যে তোমরা অ্যাকচুয়ালি ক্লাসে ঠিক সময় আসছো কিনা। এখন তো অভ্যাস করো, কিছুদিন পর তোমার প্রফেশনাল লাইফ প্রবেশ করবে। তো ঠিক সময় ক্লায়েন্টকে তুমি রেসপন্স করতে না পারো, ক্লায়েন্টকে টাইম মতো তুমি টাইম যে ডেডিকেট টাইম না দিতে পারো, হ্যাঁ, বা কোনো অফিস করতেছো, অফিসে ঠিক মতো তুমি না যেতে পারো, তাহলে কী হবে? তাহলে তুমি দেখা যাচ্ছে বুঝতে পারবে যে তোমার হচ্ছে সমস্যা তৈরি হয়ে যাবে, বসে বকাবকি করবে, আস্তে আস্তে প্রফেশনটা লো হয়ে যাবে। এখন থেকেই টাইম মেনটেন অভ্যাস করতে হবে। কারণ তুমি ওয়েবসাইট ডিজাইনে কাজ করো বা না করো, সব ক্ষেত্রে টাইম মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অভ্যাস, এর কিন্তু একটা অভ্যাস পরিণত করতে হয়। অভ্যাসটার উপর ডিপেন্ড করতে আগে থেকে কনসিয়াস হতে হবে। 10 মিনিট 15 মিনিট আগে থেকে কনসিয়াস হতে হবে। আজকে তো ক্লাস আছে, কখন ক্লাস 10টার সময় ক্লাস আছে, তাহলে আমার এখন রেডি হতে হবে। রেডি হয়ে বসে থাকলাম, যখন ক্লাসে চালু তো সবসময় ক্লাস অ্যাটেন্ড করলাম। হ্যাঁ, যদি তোমার তো স্পৃহা না থাকে যে আজকে তো ক্লাসে ক্লাস করতে হবে, ক্লাস মিস করা যাবে না, হ্যাঁ, আদার্স কিন্তু দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিংকে ভালো করতে পারবে না। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অনেক টাকা পয়সা ঠিক আছে, ভালো ইনকাম করা যায়, কিন্তু তাদের জন্য যারা ডেডিকেটেড, যারা পরিশ্রমী, যার শেখার প্রতি প্রচুর আগ্রহ আছে, হ্যাঁ, তারাই ভালো করতে পারে। আদারওয়াইজ কী হবে, যদি আগ্রহ ভালো না থাকে যে ঠিক আছে শিখবো শিখবো, হলে হবে না, না হলে হবে, গাছ ছেড়ে দিয়ে শিক্ষো, তাহলে কী হবে, ভালো করতে পারবো না এই ক্ষেত্রে। এগুলো বিষয়। আর তোমাদের যেভাবে আমি সাপোর্ট করছি, এভাবে কোনো ট্রেনিং সেন্টার সাপোর্ট করবে না, হ্যাঁ। আমার উদ্দেশ্য তোমাদের শেখানো, যে তোমরা শিখে কাজ করতে পারো। অনলাইন যতগুলো ফিল্ড আছে, তুমি যেখান থেকে কাজ শিখে কাজ করে ইনকাম করতে পারো, তো সবগুলো ফিল্ড দেখিয়ে দিব, যেগুলো আমি জানি, যে তোমরা যে কোনো সেক্টরগুলো থেকে ইনকাম করতে পারো ইনশাল্লাহ। বাট আমাকে ফলো করতে হবে তোমাদেরকে, আমার ইনস্ট্রাকশন ফলো করতে হবে, দায়িত্বের সাথে কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে বুঝবা হ্যাঁ তোমাদের মধ্যে প্রচুর আগ্রহ আছে। তো ঠিক আছে স্টুডেন্ট, আজকে ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভাইয়া একটু একটু কথা ছিল ভাইয়া। হ্যাঁ বলো।